ভয়ে সব পালিয়েছিলে গর্তের মধ্যে। তোমরা শেখ হাসিনার ভয়ে সকালে একবার ইন্নালিল্লাহ, বিকেলবেলা একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা, সন্ধ্যার সময় তোমাদের ঘুম আসে না, ডাক্তারের কাছ থেকে টেলিফোন করে 10-12টা ঘুমের বড়ি কিনে তারপর তোমরা ঘুমিয়ে গেছো। ঘুমের মধ্যে ভূত দেখে আবার চিৎকার করে তোমরা লাফিয়ে উঠেছো। আর আমরা রক্ত দিয়েছি, সামনে বুক পেতেছি, তা আমাদের উপর তো তোমরা মাতব্বরি করতে পারবে না। এই আমাদের বট বাহিনী আক্রমণ করছে, আপনি তো তাদেরকে বুঝতে পারবেন না তারা কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাকি তারা সমকামী, লেসবিয়ান, নাকি গে, আপনি বুঝতে পারবেন না। তো তারা যেখানে যে অস্ত্র দরকার সেখানে সেই অস্ত্র ব্যবহার করছে। তো কাজেই এটা একটা আল্ট্রা মডার্ন, আধুনিক, যে আধুনিকতা শেখ হাসিনা ধারে কাছে এখনও যেতে পারেনি, যে আধুনিকতা এখনও তারেক জিয়া কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, ফলে কী হলো, এখানে রামধরা খেলো সেখানে। একেবারে আধুনিক বলতে আল্ট্রা মডার্ন পোশাকে ছিল। তারা হিন্দুদেরকে তাদের ইদানিংকালে জামাতের রাজনীতি তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, এবং তারা আরও অনেক কথাবার্তা বলছে যেটা আসলে সেকুলারিজমের সঙ্গে মিল হয়। এবং মেয়েরা সিগারেট খাচ্ছে, দিদা আছে সেখানে, ক্যাসিনো থেকে শুরু করে সব কিছু, কিন্তু ওখানে কিন্তু তারা ইসলামের কথা বলছে। এই তিনটি শক্তি, যমুনার যে শক্তি, এনসিপির যে শক্তি এবং জামাত ইসলামের যে শক্তি, এই তিনটে শক্তি আবার তারা এক হয়ে গেল। ওই যে রাব্বানি ছিল, তারপরে ওই সাদ্দাম ছিল, এরাও মূলত শিবিরের লোক, কিন্তু ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। এখন যিনি ভিপি হলেন, কেমন লাগলো আপনার কাছে ডাকসু নির্বাচন? এই যে জয় পরাজয়, এটার পরিণতিটা কি হতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাবের যে রাজনীতি চলছে, ভাবের রাজনীতি হলো কার কত ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতা সচিবালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা থেকে কার উপর কতটা আশীর্বাদ আছে, ওটার উপর আসলে রাজনীতির শক্তিমত্তা নির্ভর করছে, মব করার ক্ষমতা নির্ভর করছে, এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়, মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণ, ওটার উপরে নির্ভর করছে ভাবের রাজনীতি। তো এখন এই যে ডাকসুতে যে শিবিরের জামাতের যে একটা অবিস্মরণীয় বিজয় হলো, এতে করে জামাত এবং শিবিরের যে ভাব এবং তাদের যে ভাবের রাজনীতি, এটার অনেক ওজন বেড়ে গেল। আমরা প্রথম দিকে যেটা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং জামাত, এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, তারা একই বৃন্তে তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে। মধ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হলো, তখন আমরা বললাম যে কী অবস্থা, গোলাপ ফুলের বাকি দুটো ফুল কি বৃন্ত থেকে ঝরে পড়লো, এনসিপিকে আলাদা হয়ে গেল। তারপরে যখন এই জুলাই কি একটা ঘোষণাপত্র প্রকাশ করা হলো আগস্টের 6 তারিখে বা 5 তারিখে, 6 তারিখে বোধহয় সম্ভবত, 5 আগস্টে এটা করা হয়েছিল। তো 5 আগস্ট বিকেলে যেটা করা হলো, ওই দিন এনসিপির যারা কর্তা ব্যক্তি 5 জন তারা রাগ করে চলে গেলেন, অভিমান করে চলে গেলেন কক্সবাজার। তখন আমরা আরও বিমর্ষ হয়ে করলাম যে কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের এত দূরত্ব হলো কেন? ওনারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা, মাস্টার মাইন্ড। তো তারা যদি চলে যান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হবে? তিনি কি শেষ অবধি এই মির্জা ফখরুল সাহেব, তারপরে সালাউদ্দিন সাহেব, তারপরে তারেক রহমান সাহেব একেবারে তাদের কুক্ষিগত হয়ে গেলেন কিনা, এরকম আমরা যখন চিন্তা করছিলাম, ওটাও একটা ভাবের রাজনীতি ছিল, মানে ওটা প্র্যাকটিক্যালিটি ছিল না, কিন্তু আমাদের মনে মনে আমরা একটা ধুমায়িত ভাব ছিল। এখন এই যে ডাকসু নির্বাচন হলো, এটার যে ফলাফল, এই ফলাফলের ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে ভাব, সেই ভাবের রাজনীতিতে আবার আমরা সেই 2024 সনের আগস্ট সেপ্টেম্বর মাসে ফিরে গেছি। তখন যেভাবে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক ছিল, চটচটে রিলেশনশিপ, স্থিতিস্থাপক যেটাকে বলা হয়, চটচটে রিলেশনশিপ, আলাদা করতে পারবেন না। তো এই তিনটি শক্তি, যমুনার যে শক্তি, এনসিপির যে শক্তি এবং জামাত ইসলামের যে শক্তি, এই তিনটে শক্তি আবার তারা এক হয়ে গেল। আর বিএনপি সঙ্গতির কারণেই এই যমুনা কেন্দ্রিক তাদের যে একটা ভাবসাব তৈরি হয়ে গিয়েছিল, এর থেকে তারা পিছিয়ে পড়লো। আজকের দিন পর্যন্ত আমার কাছে এটাই মনে হয়েছে। আমরা তো আগে জানি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগের একটা নিদারুণ সম্পর্ক ছিল, অসাধারণ সম্পর্ক ছিল। কে যে ছাত্রলীগ আর কে যে ছাত্র শিবির আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না, টিল নাও। হাতে গোনা কয়েকজন মাত্র তারা সামনে এসে বলছেন যে আমরা শিবিরের সভাপতি, কিন্তু ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, এখন যিনি ভিপি হলেন। কিন্তু এর বাইরেও এখন সন্দেহ এত দানা বেঁধে গেছে যে অনেকে মনে করছে যে ছাত্র দলের বড় বড় যারা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ওদের চেহারার মধ্যে একটা দাড়িপাল্লা ভাবসাব অনেকে খোঁজার চেষ্টা করেছে, ওরাও শিবির হতে পারে। আবার অনেকে বলছে যে আরে কী বলো, ওই যে রাব্বানি ছিল, তারপরে ওই সাদ্দাম ছিল, এরাও মূলত শিবিরের লোক। মানে মানুষের ইমান, রাজনীতির যে ইমানটা, সেই ইমানটাই আসলে নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কেউ বলছে যে শামীম ওসমান সেই কী যেন কলকাতা থেকে নির্দেশ খোঁজার চেষ্টা করেছে, ওরাও শিবির হতে পারে। আবার
অনেকে বলছে যে আরে কী বলো, ওই যে রাব্বানি ছিল, তারপরে ওই সাদ্দাম ছিল, এরাও মূলত শিবিরের লোক। মানে মানুষের ইমান, রাজনীতিতে যে ইমানটা, সেই ইমানটাই আসলে নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কেউ বলছে যে শামীম ওসমান সেই কী যেন কলকাতা থেকে নির্দেশ দিয়েছেন যে সব ভোট যেন ছাত্রলীগের সব ভোট যেন শিবিরে যায়। এখন হয় কি, যারা পরাজিত হয়, গরু হারালে আছে না অনেক সময় গৃহস্থ তার স্ত্রীকে মা বলে ডাকে, এরকম আমরা ছোটোকালে গল্প শুনছি। মানে যার মাল সামান চলে যায় তার ইমান চলে যায়। এখন যারা পরাজিত হয়েছে বা যারা মনে মনে চায়নি যে শিবির ক্ষমতা আসুক, তাদের অনেকেরই আসলে নানা রকম কল্পকাহিনী মনের মধ্যে চলে আসছে। এরকম নানা রকম সমীকরণ শুনতে পাচ্ছি। ইটস ভেরি ইন্টারেস্টিং। যে ছাত্রলীগ এইখানে আসলে ছাত্র শিবিরকে জেতাতে সহায়তা করেছে, এটা গতকাল থেকে ঘুরছে। কারণ গতকালই যখন আমার এখানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন এসেছেন, তিনিও একই সাথে বলেছেন যে ছাত্রলীগের সকল ভোট গিয়েছে হচ্ছে ছাত্র শিবিরের প্যানেলে। কিন্তু ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা স্পষ্টত মনে করে 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার, তাদের এই বিতাড়িত হওয়ার ঘটনার অন্যতম কারণ হচ্ছে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। মানে 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1 বছরের মাথায় কেন তারা এই ভোটটা তাদের এই সবচেয়ে বড় শত্রুকে দিতে যাবে? 2024 সনের না 2025 সনের ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো নিউ মার্কেটে একদিন হাঁটছি সন্ধ্যার পরে, তো দেখলাম যে 10-12টা ছেলে, তারা একটা সালাম দিল। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কারা? তো পরিচয় দিল আমরা ছাত্রদলের, কেউ জয়েন্ট সেক্রেটারি ঢাকা কলেজের, কেউ অমুক অমুক অমুক। আমি বললাম যে এখানে তোমরা ঘুরছ কেন? বলে আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারছি না। মানে 2025 সনের ফেব্রুয়ারি মাসের পর্যন্ত ক্যাম্পাসগুলো কিন্তু ওই সমন্বয়ক ছাত্র শিবির ওনাদের দখলে ছিল। তাহলে ধরুন 2024 সনের আগস্ট থেকে 2025 সনের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ছাত্রদলকে ক্যাম্পাসে তারা ঢুকতে দেয়নি। তাহলে এই সময়টাতে তাদের যে প্রচার, প্রোপাগান্ডা এবং এই সময়টাতে যে একটা নির্বাচন হবে, ওটা ছাত্রদল ফেব্রুয়ারি মাসে কাউন্ট করতে পারেনি। কিন্তু তারা 2024 সনের আগস্ট মাসে তারা প্ল্যান করে রেখেছে যে এই সময় তারা হবে। সো ইট মে বি ম্যাটিকুলাস ডিজাইন। 2 নম্বরে যেটা হলো যে কাজটি ডিজাস্টার হয়ে গেছে ছাত্রদলের জন্য, তারা এপ্রিলে এসে ক্যাম্পাসগুলো ছেড়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ থেকে শুরু করে সমস্ত ক্যাম্পাসগুলো ছাত্রদলের জন্য ছেড়ে দিয়েছে। ফলে কি হলো, রাতারাতি এসে দেখা গেল যে ওই এলাকাতে শত শত মোটরসাইকেল, এবং রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ছাত্রদলের ছেলেদের সেই হই হুলোর আড্ডাবাজি, এবং ওখানে অন্য যে নেতিবাচক যে প্রচারণাগুলো সেগুলো হয়ে গেল। ফলে আশেপাশের যারা লোকজন, তারা বললো আগেই তো ভালো ছিল, ওখানে তো ছাত্র শিবিরের যারা লোকজন ছিল তারা তো কোনোদিন এভাবে সন্ধ্যার পর আড্ডা মারেনি। অর্থাৎ এপ্রিল পর্যন্ত, 2024-এর আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, সুযোগ তৈরি করে দিচ্ছে। যে পিছনের দিকে হাঁটছে, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস এইখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 2013 সালে গণজাগরণ মঞ্চ নামে বিশাল এক উত্থান, আমরা তখনও তারা জেনজি, মানে ওই প্রজন্মই ছিল, জেনজিদের বয়সকালের প্রজন্ম ছিল তখন, তাদের সেই উত্থান এবং এখনকার জেনজিদের উত্থান একই বয়সকালে, দুটো পুরো আলাদা চিত্র আমরা দেখছি। মানে কেন মুক্তিযুদ্ধ এখন আর তাদের টানছে না? না মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা নাই, নাকি অন্য কোনো কিছু? আমি সাইফুল ভাইয়ের যে একটা কথা, ভূতের যে পা পিছন দিকে থাকে, ফলে ভূত সামনে এগুতে চাইলেও আলটিমেটলি সে পিছনের দিকে চলে যায়। এটার প্রেক্ষিতে ডাকসু নির্বাচন এবং এখনকার রাজনীতির বাস্তবতা নিয়ে কিছু বলতে চাই। প্রথম বক্তব্যটা হলো যে অতীতে আমাদের দেশের যারা বয়োবৃদ্ধ, প্রবীণ, প্রাজ্ঞ, তাদের যে সামাজিক মর্যাদা ছিল, কমান্ড ছিল রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে সর্বত্র, ওটা এখন আর নেই। মানে এই গত 1 বছর যাবৎ সেটা নেই। এখন ছাত্র, সেটা হাই স্কুলের হোক কিংবা কলেজের হোক, এই গত 1 বছরে তারা বহু প্রিন্সিপালকে নিয়োগ দিয়েছে, বহু প্রিন্সিপালকে তারা তাড়িয়ে দিয়েছে ছাত্র। তো যেটা অতীতে কখনো কল্পনা করা যেত না। এই ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ে, তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে, এবং ভাইস চ্যান্সেলর তাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এখনও পর্যন্ত সেই ছাত্রদের আনুগত্য তারা করে যাচ্ছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট, আমরা তার সামনে, আমি একজন সংসদ সদস্য ছিলাম, তো সংসদ সদস্য রাষ্ট্রীয় প্রোটোকলে এসে তার বড় কোনো পদবি হতে পারে না, কিন্তু আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উচ্চতা, সেটা ছিল হিমালয় সম। তার সামনে বসবো, মানে তার সঙ্গে কথা বলবো, এটা আমি 2009-10 সনে কল্পনা করতে পারি না। আমার মনে পড়ে উনি যখন আমাকে একবার একটা ফোন করেছিলেন, এটা সম্ভবত 2009-10 সনে প্রথম, তা আমি এতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যে আমি কথা বলতে পারছিলাম না। তো ওই যে মুরব্বীদের যে 2009 সনে সম্মান করার যে জায়গা, সেটা এখন এমন হয়ে গেছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার 2009-এর চাইতে এখন আরও বয়স বেড়ে গেছে, অনেক বছর, 15 বছর 16 বছর তো বয়স বেড়ে গেছে। তো
তো এই প্রাজ্ঞতা নিয়ে তিনি আমার সন্তানের চেয়ে ছোট, মানে এই নাহিদ যারা আছেন, মাহফুজ যারা আছেন, আমার যারা জ্যেষ্ঠ সন্তান বয়স ছেলে, তার চেয়ে 4-5 বছরের ছোট হবে বয়স, তো তাদেরকে তিনি সম্মান করছেন তার নিয়োগকর্তা রূপে। এবং তিনি বলছেন ওনারা হলেন মাস্টার মাইন্ড, এই যা কিছু করেছেন ওনারা আমাকে শুধু নিয়োগ দেননি, ওনারা মাস্টার মাইন্ড, ওনারা যে কাজকর্মগুলো করেছেন তার প্রেক্ষিতে আজ আমি এখানে আছি। ফলে আমরা অতীতে যে রোমন্থন করি স্মৃতির, যে আমাদের জাতীয় নেতা, ছাত্ররা জাতীয় নেতাদের কথা মতো পরামর্শ মতো আন্দোলন করবে, রক্ত দিবে, এবং রক্ত দিয়ে তারা আবার ঘরে চলে যাবে, চলে যাওয়ার পর যারা মুরব্বী তারা এসে পায়ের উপর পা তুলে মন্ত্রী হবে, এমপি হবে, দেশ চালাবে, এই যে একটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা এই জেএনজির কারণে এবার এসে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তাদের বক্তব্য হলো যে আমরা রক্ত দিয়েছি আর তোমরা ভয়ে সব পালিয়েছিলে গর্তের মধ্যে, তোমরা শেখ হাসিনার ভয়ে সকালে একবার ইন্নালিল্লাহ, বিকেলবেলা একবার লা হাওলা লা কুওয়াতা, সন্ধ্যার সময় তোমাদের ঘুম আসে না, ডাক্তারের কাছ থেকে টেলিফোন করে 10-12টা ঘুমের বুড়ি কিনে তারপর তোমরা ঘুমিয়ে গেছো, এবং ঘুমের মধ্যে ভূত দেখে আবার চিৎকার করে তোমরা লাফিয়ে উঠেছো, আর আমরা রক্ত দিয়েছি, সামনে বুক পেতেছি, তা আমাদের উপর তো তোমরা মাতব্বরি করতে পারবে না। এটা এই নতুন প্রজন্মের তরুণদের মধ্যে এই আত্মবিশ্বাস এমন পর্যায়ে চলে আসছে যে 10-12 জন এরকম আত্মপ্রত্যয়ী তরুণ, সেটা স্কুলের হোক, কলেজের হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের হোক, তারা যদি কোথাও গিয়ে দাঁড়ায়, ওখানে সেনাবাহিনীর একটা কমান্ড, ধরুন সেটা কর্নেলের আন্ডারে একটা কমান্ড, অকার্যকর, গত 1 বছর আমরা দেখেছি। পুলিশের একটা বড় কমান্ড সেখানে অকার্যকর, তো সমাজটা কিন্তু ওই পর্যায়ে চলে এসছে। ফলে এই বাস্তবতায় তরুণরা এই যে এখানে যে বিজয়ী হলো, এটাকে আমি এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারছি না যে এটার ফলাফলটা আসলে কোথায় যাবে। যদি আমরা গত 1 বছরের ঘটনা দেখি, এইগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথাগত রাজনীতি বা ওই ক্যাম্পাসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হলো সাম্প্রদায়িকতা বিরোধী, আন্তর্জাতিকতাবাদ, বিশ্ব মানবতা, যেখানে কনজারভেটিভনেসের কোনো জায়গা নেই। তো এইবারের শিবিরের যে প্রচার এবং প্রোপাগান্ডা, তাতে মনে হয়েছে যে তারা হিজাবের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখেনি। কালকে স্লোগান দেখলাম, হ্যাঁ, বিশাল আকারে দেখলাম ওই হলের মধ্যে স্লোগান দিচ্ছে। আচ্ছা, হিজাব স্লোগান। এনিওয়ে, মানে আমি প্রচারের সময় দেখলাম, এখন কি করবে আমি জানি না। তো তারা প্রচারের সময় হিজাবের মধ্যে রাখেনি। তাদের অনেক প্রার্থী, যারা নারী প্রার্থী, তারা আধুনিক পোশাকে ছিল, এবং একেবারে আধুনিক বলতে আল্ট্রা মডার্ন পোশাকে ছিল। তারা হিন্দুদেরকে তাদের ইদানিংকালে জামাতের রাজনীতি তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, এবং তারা আরও অনেক কথাবার্তা বলছে যেটা আসলে সেকুলারিজমের সঙ্গে মিল হয়। এবং আপনি দেখেন দেশের বাইরে তাদের অনেক সাপোর্টার আছে, ইউটিউবে তাদের সাপোর্টার আছে, যারা সরাসরি একেবারে রীতিমতো মানে হিন্দু ধর্মাবলম্বী, তারপরে অনেকে নামাজ কালাম পড়ে না, নাস্তিক, অনেকে তো একেবারে রীতিমতো হোমোসেক্সের তারা সাপোর্টার। এবার মানে ইউরোপ আমেরিকাতে তারা ওই যে সিট হিসেবে ওখানে তারা আশ্রয় আছে, যে বাংলাদেশে তারা এই কাজটা করতে পারছে না, হোমোসেক্স করতে পারছে না, এই দেশে তাদের জীবনে ঝামেলা আছে, এই জন্য তারা ইউরোপ আমেরিকাতে আশ্রয় নিয়েছে। এই সমস্ত মানুষ এখন জামাতের মুখপাত্র হয়ে গেছে, কথাবার্তা বলছে, এবং জামাত তাদেরকে অ্যাডপ্ট করছে, স্বীকার করছে যে ইয়েস দে আর আওয়ার কাস্টোডিয়ান। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তো এটা একটা পরিবর্তন, জামাতের একটা পরিবর্তন। এখন সেই পরিবর্তন নিয়ে আপনি গিয়ে দেখেন এবি পার্টি চলছে তুরস্কে। আপনি তুরস্কেতে ইস্তাম্বুলে গিয়েছেন কিনা বা আঙ্কারাতে গিয়েছেন কিনা আপনি কল্পনা করতে পারবেন না। ইউরোপের সাথে আধুনিক, মেয়েরা সিগারেট খাচ্ছে, দিদা আসছে সেখানে, ক্যাসিনো থেকে শুরু করে সব কিছু, কিন্তু ওখানে কিন্তু তারা ইসলামের কথা বলছে। তো তাকে যখন জামাতের বট বাহিনী আক্রমণ করছে, আপনি তো তাদেরকে বুঝতে পারবেন না তারা কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাকি তারা সমকামী, লেসবিয়ান, নাকি গে, আপনি বুঝতে পারবেন না। তো তারা যেখানে যে অস্ত্র দরকার সেখানে সেই অস্ত্র ব্যবহার করছে। তো কাজেই এটা একটা আল্ট্রা মডার্ন, আধুনিক, যে আধুনিকতা শেখ হাসিনা ধারে কাছে এখনো যেতে পারেনি, যে আধুনিকতা এখনো তারেক জিয়া কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, ফলে কি হলো, এখানে রামধরা খেলো সেখানে। যে প্রসঙ্গটা সবসময় বলে যে তারাও বড়দল, কে বলেছে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা জিততে পারবে না, এমন কনফিডেন্সের কথা আমরা বরাবর শুনি। আসলে কি জামাতে ইসলামীর সেই সুযোগ এই দেশে আসবে? বলতে হলো এই মুহূর্তে তারা যে কৌশলগুলো নিয়েছে, আপনি ধরে নেন সেই কৌশল রাষ্ট্রতে যেহেতু বলা হয় জামাত ব্যাক সরকার, জামাতই সচিবালয় নিয়ন্ত্রণ করছে, সব জায়গাতে নিয়ন্ত্রণ করছে। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আবার এই যে আগামীকাল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে আমরা যে নিঃশ্বাস ফেলবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না। তাহলে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট যদি বিশ্ববিদ্যালয় হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এই মাসের মধ্যে মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাঝামাঝির মধ্যে ধরেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা শেষ করে ফেলল। এরপরে অল অন এ সাডেন আপনি দেখেন যে 3টা সিটি কর্পোরেশন নির্বাচন তারা দিয়ে দিল, সিলেট, ঢাকা এবং বরিশাল, কুমিল্লা। এই সিটি কর্পোরেশন নির্বাচন যদি দিয়ে দেয়, ইনক্লুডিং গাজীপুর,
আপনি নিঃশ্বাস ফেলার সময় পাবে না বিএনপি। এবং আমি ঢাকা সিটির কথা বলতে পারি, ধরুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমি যেহেতু এখানে একবার নির্বাচন করেছি, তাদের 2 লাখ ভোটার আছে, একেবারে স্রেফ 2 লাখ ভোটার আছে জামাতের। আর গত নির্বাচনে 2014 যেটা সাইদ খোকনের সাথে হলো 90,000 ভোট পেয়েছে আপনার এরা, যাকে বলা হয় যে সরমনাই পীর সাহেবের লোক। তো এখন তারা তাদের মধ্যে অ্যালাইড, তো সেই অ্যালাইডের মধ্যে যদি তাদের সেই 2014 সনের রেকর্ড অনুযায়ী তাদের 3 লাখ ভোট হাতে আছে, তো সেই ক্ষেত্রে যদি জামাতের প্রার্থী দক্ষিণ সিটি কর্পোরেশন হয় এবং তারা যদি চমক সৃষ্টি করার জন্য বাইরে থেকে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, পিজির একজন ভাইস চ্যান্সেলর, একজন ভদ্রলোক মানুষকে এনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড় করায়, উত্তরে যদি দাঁড় করায়, তাহলে একদিকে তাবিতাওয়াল আর একদিকে এরশাদ।